আপনারা যে জমিদার বাড়ির ধ্বংসস্তূপ দেখছেন, ঠিক সেই ধ্বংসস্তূপই চাপা পড়ে আছে এমন সব গল্প যা গল্পকেও হার মানায়। আমরা বলছি বরিশালের লাকুটিয়া জমিদার বাড়ির কথা। এই জমিদার বাড়ির দুই রাজপুত্রের কথা হয়তো আপনি জানতেন কিংবা জানতেন না। আপনি জেনে বিস্ময়ে অবাক হবেন, হ্যাঁ নিশ্চিত অবাক হবেন, কারণ তাদের জীবনের গল্প হতে পারত কালোত্তীর্ণ কিংবদন্তি। আমাদের আজকের গন্তব্য বরিশালে অবস্থিত লাকুটিয়া জমিদার বাড়ি। আমরা ঘুরে দেখব জমিদার বাড়ির বর্তমান অবস্থা, কিন্তু তার আগে জেনে নিব এই জমিদার বাড়ির দুইজন বংশধরের রোমাঞ্চকর জীবন কাহিনী। সময়টা আনুমানিক ১৬০০ কিংবা ১৭০০ সাল। জমিদার রূপচন্দ্র রায়ের ছেলে রাজচন্দ্র রায় এই জমিদার বাড়ি নির্মাণ করেন। রাজচন্দ্র রায়ের ছেলে ছিলেন পিয়ারীলাল রায়। তিনি ছিলেন একজন প্রখ্যাত ব্যারিস্টার। তার উদ্যোগেই এখানে নির্মিত হয় রাজচন্দ্র কলেজ এবং পুষ্পরানী বিদ্যালয়। পিয়ারীলাল রায় এবং ললিতা রায়ের কোলজুড়ে ঠিক এই জমিদার বাড়িতেই ১৮৯৩ সালে জন্ম নিল এক ফুটফুটে শিশু। শিশুটির নাম রাখা হলো পরেশলাল রায়। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক লড়াকু মনোভাব। এর কয়েক বছর পর ১৮৯৮ সালে কলকাতায় থাকাকালীন জন্ম নিল আরেক সন্তান। নাম রাখা হলো ইন্দ্রলাল রায়। বড় ভাইয়ের মতো তার মধ্যেও ছিল হার না মানা এক অদম্য মনোভাব। এর কয়েক বছর পর পিয়ারীলাল দম্পতি তার সন্তানদের নিয়ে পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানেই এই দুই ভাইয়ের পড়াশোনার যাত্রা শুরু। দুই ভাইকে ভর্তি করিয়ে দেয়া হলো ইংল্যান্ডের সেন্ট পলস স্কুলে। সেখানেই পরেশলাল মাত্র ১০ বছর বয়সে বক্সিংয়ে তালিম নেন কেমব্রিজের বিখ্যাত কোচ বিলি চাইল্ডসের কাছে। তারা দুই ভাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি পড়াশোনাতেও ছিলেন অত্যন্ত ভালো। পরবর্তীতে বড় ভাই পরেশলাল যোগ দেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে, আর ছোট ভাই যোগ দেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। পরেশলাল ইউনিভার্সিটিতে থাকাকালীন বক্সিংয়ে বেশ সুনাম অর্জন করেন। বক্সিংয়ে তিনিই এশিয়ার প্রথম কেমব্রিজ ব্লু। কেমব্রিজ থেকে অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রি নিয়ে রয়্যাল এয়ারফোর্সে যোগ দেন। ছোট ভাই ইন্দ্রলালও তার ভাইয়ের মতো স্বপ্ন দেখতে থাকেন রয়্যাল এয়ারফোর্সে যোগ দেয়ার। সালটা ১৯১৪। চারদিকে যুদ্ধের দামামা। শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। ইন্দ্রলালের বয়স তখন মাত্র ১৫। তিনি সিদ্ধান্ত নিলেন রয়্যাল এয়ারফোর্সে যোগ দিবেন। রয়্যাল এয়ারফোর্সে যোগ দিয়ে ১৯১৭ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেলেন। এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েই তাকে পাঠানো হয় ফ্রান্সে। যুদ্ধে তিনি তার অসীম সাহসিকতার পরিচয় দিতে থাকেন। তাকেই বলা হয় প্রথম বাঙালি পাইলট। শুধু তাই না, যুদ্ধক্ষেত্রে ১০টি শত্রু বিমান ধ্বংস করে ফাইটার এইস খেতাবও অর্জন করেন তিনি। এরকমই এক অভিযানে শত্রুপক্ষের গুলিতে তার ফাইটার প্লেন একবার ক্র্যাশ করে। প্রায় ৩ দিন তিনি সেখানেই আহত অবস্থায় পড়েছিলেন, কিন্তু মৃত্যুর কাছে হার মানেননি। এমত অবস্থায় তাকে খুঁজে পাওয়ার পর যখন হসপিটালে নেওয়া হয়, তখন তাকে মৃত ঘোষণা করা হয় এবং মর্গে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি তখনও মারা যাননি। তিনি অচেতন অবস্থায় ছিলেন। জ্ঞান ফেরার পর মর্গের দরজায় চিৎকার করে ধাক্কা দিতে থাকেন। হসপিটালের সবাইকে অবাক করে দিয়ে তিনি মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে আসেন। অল্প কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে তিনি আবার যুদ্ধে যোগ দেন এবং অসীম সাহসিকতার সাথে একের পর এক অভিযানে সবাইকে অবাক করে দিয়ে সফল হতে থাকেন। কিন্তু এই সফলতা বেশি দিন স্থায়ী হলো না। যুদ্ধ চলাকালীন সময়ে একটি ডগ ফাইটে জার্মান ফাইটারের গুলিতে তার ফাইটার প্লেন বিধ্বস্ত হয়। এবার আর তার ভাগ্য সহায় হলো না। ১৯১৮ সালে পৃথিবী থেকে চলে গেলেন মাত্র ১৯ বছর বয়সী এক অসীম সাহসী বাঙালি বৈমানিক। তাকে সসম্মানে ফ্রান্সের মাটিতে শায়িত করা হয়। তার সম্মানে তাকে দেয়া হয় মরণোত্তর ডিস্টিংগুইশড ফ্লাইং ক্রস। অপরদিকে তার বড় ভাই পরেশলাল রায় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে মাতৃভূমিতে ফিরে আসেন এবং সরকারি চাকরির পাশাপাশি বক্সিং নিয়ে কাজ করতে থাকেন। খুবই মজার বিষয়, বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীও নাকি তার কাছেই বক্সিংয়ের ট্রেনিং নিয়েছিলেন। পরেশলাল রায়কে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান বক্সিং। এই বক্সিং লিজেন্ড ১৯৭৯ সালে ৮৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান। এই দুই ভাইয়ের স্মৃতি বিজড়িত জন্মস্থান বরিশালের লাকুটিয়া জমিদার বাড়িটিই আমাদের পরবর্তী গন্তব্য।
আমরা এখন যাচ্ছি লাকুটিয়া জমিদার বাড়ি। এই কই যাও তুমি? ওইদিকে চলো। রাস্তা তো অনেক বিজি। হ্যাঁ, যাবেন নাকি? আচ্ছা, লাকুটিয়া জমিদার বাড়ি যাবেন? নতুন বাজার। রাস্তার পরে মমিন ঘাস খাচ্ছে না ময়লা খাচ্ছে কে জানে। রাস্তায় আরেকটা মমিন আসার পর থেকে বারবার খালি বলছে যে বরিশালে আসলাম, পানি কোথায়, পানি কোথায়। ওর ধারণা বরিশাল পানির উপর ভেসে থাকে। আমরা এখন যাচ্ছি লাকুটিয়া জমিদার বাড়ি। লাকুটিয়া জমিদার বাড়ি যাওয়ার জন্য বরিশাল সদর রোড থেকে আমরা যাচ্ছি নতুন বাজার, এবং নতুন বাজার হয়ে তারপরে আমরা যাব লাকুটিয়া জমিদার বাড়ি। যেতে যেতে আমরা দেখছি বরিশাল শহরের ব্যস্ততা। শহরটা খুব ছোট হলেও এর কর্মব্যস্ততা দেখে যে কেউ অবাক হবে। প্রচুর পরিমাণে গাড়ি চলছে রাস্তায়, সেই সাথে রিক্সা, অটোরিক্সা, সব ধরনের যানবাহনই এখানে দেখতে পাওয়া যায়। পাশাপাশি বেশ কিছু ছোট বড় দোকান মিলিয়ে অন্যরকম একটা আবহ সৃষ্টি করেছে। কত 15 না? আচ্ছা, ওই জমিদার বাড়িটায় যাওয়ার জন্য কিসে যাব? বললো যে সামনে যে ডানে। পরে এই ডান দিকে আগাতে হবে। ডান দিকে সম্ভবত একটা ব্রিজ আছে, এবং এই ব্রিজ পার হয়ে তারপরে আমাদেরকে অটো নিতে হবে। মমিন, সাবধানে রাস্তা পার হ। তুই তো রাস্তা পার হইতে পারস না, তাই তোরে ধরে ধরে পার করি। ঠিক মতো দেখা। মমিন, মরিস না, তাড়াতাড়ি সাবধানে পার হ। শেষমেশ মমিন রাস্তা পার হতে পারলো। মমিন, রাস্তা পার হয়ে কেমন লাগছে? রাস্তা তুই পার হতে পারিস না, আমি পার হতে পারি, সেটাই তো করছি। উঁচা কেন? সমতল ভূমিতে আবার উঁচা কেন? না, উঁচু হচ্ছে ওইখানে ব্রিজ আছে তো, এই জন্য মনে হয় ব্রিজটা একটু পুরাতন ব্রিজ, কারণ আগের ব্রিজগুলো একটু উঁচুতে বানাইতো। এই ব্রিজ পার হয়ে সামনে থেকে অটো নিতে হয়, এবং সেই অটো নিয়ে লাকুটিয়া জমিদার বাড়ি যেতে হয়। এই ব্রিজের ঠিক পরপরই অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকেই আমরা অটো ভাড়া করে লাকুটিয়া জমিদার বাড়ির দিকে যাব। লাকুটিয়া জমিদার বাড়ি বাবুর বাজার। হ্যাঁ, কোন দিকে? না, হচ্ছে বাবুর বাজার। অটো নি, অটো। আরে অটো নাও। কত? 120 টাকা। না, আর কম তো। লোকাল ভাড়া এক একজন। কত টাকা লোকাল ভাড়া এক একজন? হ্যাঁ, রাস্তার মুখে নামাই, ভিতরে নামাই দিয়ে। ভিতরে নামাই দেবেন? তাহলে 100 টাকা দিই। 20 টাকা চা খাইতে দেন। কি আমাদের আবার কি লস খাওয়াই দিলেন নাকি? না, পিছনে মামা যে হাসি দিল তাতে তো মনে হলো বিরাট লস খেয়ে গেলাম। আমরা এখন অটো ভাড়া করে যাচ্ছি লাকুটিয়া জমিদার বাড়ি। এখান থেকে 100 টাকা নিল। আচ্ছা, আমরা অটোতে করে এখন যাচ্ছি লাকুটিয়া জমিদার বাড়ি। অটো ভাড়া নিয়ে, অটো ভাড়া করতে আমাদের 100 টাকা লেগেছে, হয়তো আরও কমও লাগতে পারে। আপনারা একটু দরদাম করে তারপরে যাবেন। লাকুটিয়া জমিদার বাড়ি সম্বন্ধে কিছু বল। হ্যাঁ বল, ওইখানে অনেক বড় একটা জমিদার থাকতো।
জমিদারের অনেকগুলা বউ ছিল, তার একমাত্র বংশধর, তার একমাত্র বংশধর মমিন। বাড়ি একমাত্র বংশধর বাড়ি নিয়ে যাচ্ছে। তোর পূর্বপুরুষ কি বরিশাল আসছিল? এই যে বরিশালের খাল, মমিন খাল দেখে অত্যন্ত পুলকিত, আনন্দিত। মমিন খাল দেখছোস? অনেকগুলো খাল দেখছি। মমিন আসার পর থেকে বারবার খালি বলছে যে বরিশালে আসলাম, পানি কোথায়, পানি কোথায়। ওর ধারণা বরিশাল পানির উপর ভেসে থাকে। অবভিয়াসলি তো পানি। গ্রামের সুন্দর রাস্তা এবং ধান ক্ষেত, পাশেই বয়ে যাচ্ছে খাল। এ যেন প্রাচীন গ্রামের আবহমান কালের সেই সৌন্দর্যকেই আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই ধারে। এক ধারে ছোট খাল, সেখান দিয়ে চলে যাচ্ছে পানির ধারা, পাশেই সারি সারি গাছ, তার মাছ দিয়ে ছোট ছোট গ্রামীণ বাড়ি। দেখলেই চোখ জুড়িয়ে যায়, একটা অন্যরকম শীতলতা কাজ করে ভেতর থেকে। বরিশালে প্রচুর গাছগাছালি, যা আমাদের এলাকাতে নাই। আসলে প্রচুর গাছগাছালি আর ঠান্ডা ঠান্ডা একটা ভাব, তাই না? আমরা বিস্তীর্ণ ধান ক্ষেত দেখতে পাচ্ছি। ধান ক্ষেত, যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই সবুজের ছোঁয়া যেন সবাইকে মুগ্ধ করে দিচ্ছে, কিন্তু সবুজের মাঝখানে দোকান কেন? এই যে বরিশাল থাকবে আর পানি থাকবে না, তা তো হয় না। আমরা এখানে আবারও বেশ বড় পুকুর দেখতে পাচ্ছি এবং এই পুকুরে সম্ভবত মাছ চাষ করা হয়। তার ঠিক পেছনেই রয়েছে সবুজ বিস্তৃত ধান ক্ষেত, যার সবুজ স্নিগ্ধতা সবাইকে মুগ্ধ করে দিয়ে অন্য এক জগতে নিয়ে যাবে। ছোট ছোট ব্রিজও দেখতে পাচ্ছি আমরা খালের উপর দিয়ে। জোয়ারের সময় এই খালগুলোতে আরো বেশি পরিমাণ পানি থাকে। এখন সম্ভবত ভাটার সময়, যে কারণে খুব একটা পানি দেখতে পাচ্ছি না আমরা। এই খালের ধারে আবার ছোট করে ঘাট বাঁধানো। বরিশালকে যে শস্য ভাণ্ডার বলা হতো, সেই শস্য ভাণ্ডারের আংশিক আমরা দেখতে পাচ্ছি। জমিদার বাড়ির একদম প্রায় সামনে চলে এসেছি। আমি দিব নাকি? আমি দিই না, তখন কতক্ষণ লাগবে? 7 কিলো রাস্তা। লাখুটিয়া জমিদার বাড়ির ঢোকার ঠিক প্রবেশ পথেই আমরা রাস্তার ডান পাশে বেশ কিছু মন্দির এবং মঠের ধ্বংসাবশেষ দেখতে পাই, যেগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে আসলাম লাখুটিয়া জমিদার বাড়িতে। লাখুটিয়া জমিদার বাড়ির প্রায় সামনে দাঁড়িয়ে আছি আমরা। লাখুটিয়া জমিদার বাড়ির ঠিক সামনেই আমরা একটা বড় পুকুর দেখতে পাচ্ছি। পুকুরটার সামনে পাকা ঘাট। এই ঘাট এই জমিদার বাড়ি যখন বানানো হয়েছিল ঠিক তখনকার ঘাট বলে মনে হচ্ছে, এবং সেটাই হয়তোবা। দুইটা ঘাট আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে ওই দিকটাতে। এই হচ্ছে লাখুটিয়া জমিদার বাড়ি, পুরোই ধ্বংসাবশেষ বলা যায়। জমিদার বাড়ির আশপাশে এখন বেশ কিছু স্থাপনা হয়েছে, যে কারণে জমিদার বাড়ি পুরোটা সামনের দিক থেকে দেখা যাচ্ছে না। খুব একটা বড় না, ছোট, কিন্তু এর স্ট্রাকচার দেখতে বেশ সুন্দর। জমিদার বাড়ির
ভেতরের অবস্থা মোটামুটি এরকম। প্রাচীন স্থাপত্য রীতি অনুযায়ী এই বিল্ডিংটি বানানো হয়েছে। আমরা উপরে ছাদ দেখতে পাচ্ছি, প্রাচীন বিল্ডিংগুলোর ছাদ যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই, এবং দেয়ালগুলো যথেষ্ট পুরু। এখানে এখন আর কেউ থাকে না, কিন্তু এখনো ভেতরটা দেখলে মনে হয় যে এখানে কিভাবে মানুষ বসবাস করত তার একটা হালকা ধারণা পাওয়া যায়। প্রতিটা ঘরেই আমরা যে দেয়াল দেখতে পাই, যে দেয়ালগুলো যথেষ্ট পরিমাণ পুরু। আমরা বর্তমানে এই ধরনের পুরু দেয়ালের বিল্ডিং খুব একটা দেখতে পাই না। আমরা একটু ভবনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভবনের এই দিকটাতে একটা করিডোর দেখতে পাচ্ছি আমরা। এই দিক থেকে আবার ভবনের আরেকটা পার্ট, এই পার্টটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভবনের এই পার্টটা মোটামুটিভাবে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই পার্টটি আমরা যদি দেখব এমনভাবে ধ্বংস হয়েছে যে আসলে বোঝার উপায় নাই এই ঘরগুলো আসলে কেমন ছিল বা কীরকম ছিল। একদম ধ্বংসস্তূপ যাকে বলে। এই ধ্বংসস্তূপের উপরে গজিয়েছে বিভিন্ন টাইপের জংলি গাছ। এই গাছগুলোর সাথে এই বিল্ডিং দুইটা মিলে অন্যরকম একটা সৌন্দর্য সৃষ্টি করেছে। আমরা এখন জমিদার বাড়ির ঠিক মেইন গেট দিয়ে ঢুকছি। মেইন গেটটি যথেষ্ট বড়, সুপ্রশস্ত। বাড়ির এই দিকটা দেখতে আরো সুন্দর। বাড়ির সামনের দিক এবং পেছনের দিক দুইটাই আসলে প্রায় একই রকম, বোঝা কঠিন আসলে কোনটা সামনের দিক আর কোনটা পেছনের দিক। মমিন আসলে পারবি? পারলে ক্যামেরাটা দেই, তারপরে ভিডিও কর ভেতরটা। না, ওই দিকটা বেশি রিস্কি। এতক্ষণ পরে শুনতে পাইছিস মমিন? না থাক। লাখুটিয়া জমিদার বাড়ির পরিধি আরও বড় ছিল। আমরা এখন যতটুকু আসলে দেখতে পাই এতটুকুই এর পরিধি না, এর চাইতেও বড় ছিল। কিন্তু কালের বিবর্তে এই বাড়িটি ধ্বংস হতে হতে আজ এতটুকুই অবশিষ্ট রয়েছে। বিভিন্ন ঘরগুলো যদি আমরা দেখব যে ভেঙে একদম চৌচির অবস্থা।
জমিদার বাড়ির ঠিক এই দিকটাতেই আমরা দেখতে পাচ্ছি বিস্তৃত সবুজ মাঠ। আমরা একটু মাঠের দিকে যাচ্ছি সেই গ্রামীণ যে সৌন্দর্য, সেই গ্রামীণ সৌন্দর্যকে উপভোগ করার জন্য। মাঠটি সম্ভবত ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেতের যে সবুজাভ যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য অবলোকন করা যে কারো জন্যই ভাগ্যের ব্যাপার। এই জমিদার বাড়ির ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন ভবন। এখানে কৃষি সংক্রান্ত বিভিন্ন কাজ করা হয় এবং তাদের তত্ত্বাবধানেই এখন জমিদার বাড়িটি আছে। লাকুটিয়া জমিদার বাড়ির এই অজানা ইতিহাস আমরা কয়জনই বা জানতাম। এই জমিদার বাড়িতে জন্ম নেয়া দুই সূর্য সন্তান ইন্দ্রলাল রায় এবং পরেশলাল রায় শুধু এই জমিদার বাড়ির গর্বই নয়, তারা বাংলার ইতিহাসের গর্ব। এরকম আরও কত অজানা গল্প বাংলার আনাচে কানাচে হয়তোবা ছড়িয়ে আছে। সেই অজানা গল্পকে খুঁজে বেড়ানোর জন্যই আমরা বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছি। হয়তোবা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো অজানা ইতিহাস জানাতে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।